1389 সাল, কসোভোর মাঠ, হাজার হাজার ঘোড়া সওয়ার একসাথে ছুটে আসছে। তাদের নাম সিপাহী। ইউরোপ কাঁপছে 607 বছর পরে। 2026 সাল, তুরস্কের আকাশে দুটো যুদ্ধবিমান উঠছে পাশাপাশি, নিখুঁত দলবদ্ধভাবে। কোনো পাইলট নেই, কোনো মানুষ নেই, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা। সেটাই ইতিহাস। একটা দেশ এক সময় ঘোড়ার পিঠে দাঁড়িয়ে ইউরোপকে ভয় দেখাতো, সেই দেশ এখন মানুষহীন যুদ্ধবিমান দিয়ে ইতিহাস লিখছে। এই রূপান্তরের গল্পটা শুধু তুরস্কের নয়, এটা সভ্যতার সবচেয়ে বড় সামরিক বিবর্তনের একটি অধ্যায়। আজকে আমরা জানব উসমানীয় সিপাহী ঘোড়া সওয়াররা কারা ছিল এবং কেন তাদের ভয় পেত গোটা ইউরোপ। কিভাবে সেই সাম্রাজ্য পড়ে গেল, তুরস্ক কিভাবে ধুলো থেকে উঠে দাঁড়ালো, বায়াক্তার TB2 কিভাবে আধুনিক যুদ্ধের নিয়ম পাল্টে দিয়েছে, কিজেলমা কি এবং কেন এটি বিশ্বের প্রথম মানুষহীন যুদ্ধবিমান, এবং তুরস্কের আকাশ আধিপত্যের স্বপ্ন আগামী দশকে কোথায় যাবে। তো চলুন শুরু করা যাক। ধরুন, আপনাকে বলা হলো একটি সেনাবাহিনী আছে যারা শুধু ঘোড়া নিয়ে চলে, না ট্যাঙ্ক না কামান, শুধু ঘোড়া, তলোয়ার ও তীর। সেই বাহিনী গোটা ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই ছিল উসমানীয় সিপাহীদের বাস্তবতা। 1400 থেকে 1700 শতাব্দী পর্যন্ত উসমানীয় সিপাহী ঘোড়া সওয়াররা ছিল ইউরোপের সবচেয়ে ভয়ের নাম। ব্রিটানিকার তথ্য অনুযায়ী 1600 শতাব্দীতে উসমানীয় সেনাবাহিনী মাঠে নামতে পারত 40,000 পর্যন্ত সিপাহী, এবং সাথে থাকত জেনিসার পদাতিক বাহিনী। সিপাহীরা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল একটি পূর্ণ সামাজিক ব্যবস্থার অংশ। সুলতানের কাছ থেকে জমি পেত, তার নাম তিমার। সেই জমির আয়ে নিজেদের ঘোড়া, অস্ত্র ও রসদ নিজেরাই জোগাড় করত। যুদ্ধের ডাক এলে পুরো পরিবার নিয়ে ছুটে আসত। কসোভোর যুদ্ধে 1389, মরিজ্জা যুদ্ধে 1371 সিপাহীরা বারবার মিশ্র বলকান সার বাহিনীকে পরাজিত করেছে। 1453 সালে কনস্টান্টিনোপলের পতনেও সিপাহীদের ভূমিকা ছিল অপরিহার্য। যে শহর হাজার বছর ধরে অপরাজয় ছিল, উসমানীয় সেনার সামনে সেটা মাথা নত করল। ইউরোপ স্তম্ভ হয়ে গেল। এই ছিল তুরস্কের সামরিক ইতিহাসের প্রথম অধ্যায়, ঘোড়া, সৌর্থ ও বিজয়। কিন্তু ইতিহাস কাউকে চিরকাল শীর্ষে রাখে না। 1600 শতাব্দীর মাঝামাঝি থেকে সিপাহীদের পতন শুরু হলো। কারণটা সহজ, বারুদ এসে গেল। বন্দুক ও কামানের সামনে ঘোড়া সওয়ার বাহিনী অকার্যকর হয়ে পড়তে লাগলো। ব্রিটানিকার তথ্য জানাচ্ছে, সিপাহীরা গ্রিসের স্বাধীনতা যুদ্ধে 1821 থেকে 32 সম্পূর্ণ কার্যকারিতা হারিয়ে ফেলে, এবং 1831 সালে সুলতান দ্বিতীয় মাহমুদ আনুষ্ঠানিকভাবে তিমার ব্যবস্থা বাতিল করে। এরপর এলো সাম্রাজ্যের দীর্ঘ অবক্ষয়। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য ভুল পক্ষে যোগ দিয়ে ধ্বংস হলো। 1923 সালে মুস্তফা কামাল আতাতুর্ক অত্যাধুনিক তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন ধ্বংসস্তূপের উপর। সিপাহীর ঘোড়া তখন শুধু স্মৃতি, কিন্তু এই পতনের গল্পই শেষ গল্প নয়। 2000-এর দশকের ঘোড়ায় তুরস্ক একটি অদ্ভুত সমস্যায় পড়ল। দেশটি PKK বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কুর্দি পার্বত্য অঞ্চলে সামরিক অভিযান চালাতে চাইছে, কিন্তু সেই দুর্গম পার্বত্য এলাকায় প্রচলিত বাহিনী পাঠানো কঠিন। প্রয়োজন নজরদারি ড্রোন ও স্ট্রাইক ক্ষমতা। তুরস্ক আমেরিকা ও ইসরায়েলের কাছে সশস্ত্র ড্রোনের জন্য অনুরোধ করল। উত্তর এলো না। কঠোর রপ্তানি বিধিনিষেধের কারণে পশ্চিমা দেশ তুরস্ককে উন্নত ড্রোন দিতে অস্বীকার করল। এই প্রত্যাখ্যানই পাল্টে দিল ইতিহাস। তুরস্ক সিদ্ধান্ত নিল নিজেরাই বানাবে। বায়াক্তার কোম্পানির প্রতিষ্ঠাতা পরিবার এগিয়ে এলো। বায়াক্তার পরবর্তীতে প্রেসিডেন্ট এরদোয়ানের জামাতা MIT থেকে পড়ে এসে দেশীয় প্রযুক্তি দিয়ে একটি ড্রোন তৈরির স্বপ্ন দেখলেন। 2009 সালে প্রথম উড়ল বায়াক্তার ট্যাকটিক্যাল UAS। 2014 সালে এলো উন্নত সংস্করণ। 2016 সালে সেটাই যুদ্ধে প্রথম শত্রু নিহত করল। একটি প্রত্যাখ্যান থেকে জন্ম নিয়েছিল বিশ্বের সবচেয়ে আলোচিত সামরিক ড্রোন। প্রশ্ন আসে, বায়াক্তার TB2 তুর্কি ড্রোন কি? এর মানে হচ্ছে
পতাকা বাহক, নামটা প্রতীকী। এই ড্রোন সত্যি একটি নতুন যুগের পতাকা বহন করছে। TB2 দেখতে ছোট, মাত্র 12 মিটার ডানার বিস্তার, ওজন প্রায় 700 কিলোগ্রাম, কিন্তু ক্ষমতা দানবীয়। 27 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে, 25,000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং লেজার গাইডেড অস্ত্র দিয়ে নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে পারে। দামে মাত্র $5 মিলিয়ন, যেখানে আমেরিকার MQ-9 রিপার এর দাম $20 মিলিয়ন। এর সবচেয়ে বড় প্রমাণ এলো 2020 সালে কারবাখ যুদ্ধে আজারবাইজান তুর্কি TB2 ব্যবহার করে মাত্র 44 দিনে আর্মেনিয়াকে পরাজিত করলো। যে যুদ্ধ দশকের পর দশক ধরে অচল ছিল, সেটা এখন একটি ছোট ড্রোন বদলে দিল। ইউক্রেনে 2022 সালে রাশিয়ার ট্যাঙ্ক কলামের উপর TB2 হামলার ফুটেজ ভাইরাল হয়ে গেল বিশ্বজুড়ে। ইন্টারেস্টিং মিলিটারির তথ্য অনুযায়ী 2025 সাল পর্যন্ত 35টির বেশি দেশ বিদেশে TB2 অর্ডার করেছে, পরিচালনা করছে। এমনকি বাংলাদেশও এই তালিকায় আছে। TB2কে 21 শতাব্দীর কালাসনবিক বলা হচ্ছে, সস্তা, নির্ভরযোগ্য এবং যে কোনো বাহিনীর নাগালে। TB2 দিয়ে আকাশের দরজা খুলে গেল, কিন্তু তুরস্ক থেমে থাকেনি। এলো বায়াক্তার আকিঞ্চি, TB2-র বড় ভাই। সর্বোচ্চ উড্ডয়ন ওজন 6,250 কিলোগ্রাম, উচ্চতায় উঠতে পারে 40,000 ফুট পর্যন্ত। ক্রুজ মিসাইল বহন করতে পারে, দূরত্ব মাপা যায় না এমন গভীরে আঘাত করতে পারে। আকিঞ্চি এখন পর্যন্ত 16টি দেশ ক্রয় চুক্তি করেছে। এলো বায়াক্তার TB3, যেটা বিশেষভাবে তৈরি করা হয়েছে তুরস্কের TGC যুদ্ধজাহাজের ডেক থেকে ওড়ার জন্য। 2025 সালে TB3 সফলভাবে TCG থেকে স্বয়ংক্রিয় টেক অফ ও ল্যান্ডিং পরীক্ষা সম্পন্ন করেছে। অর্থাৎ তুরস্ক এখন সমুদ্র থেকে ড্রোন যুদ্ধ পরিচালনার সক্ষমতা অর্জন করেছে। এমন একটি দেশ যে কিনা একসময় বিদেশ থেকে ড্রোন কিনতে পারেনি, সে আজ সমুদ্র থেকে ড্রোন অভিযান চালাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় মোড় এলো 2025 সালের 30 নভেম্বর। সেদিন তুরস্কের সিনোপ উপকূলে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। তুরস্কের বায়াক্তার কিলিঞ্জা একটি মানুষহীন জেট চালিত যুদ্ধবিমান আকাশে একটি দ্রুত গতির জেট ইঞ্জিন লক্ষ্যবস্তু চিহ্নিত করল এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিআর মিসাইল দিয়ে সেটাকে ভূপাতিত করল। নাভাল নিউজ এর নভেম্বর 2025-এর প্রতিবেদন জানাচ্ছে, এটি বিমান চালনার ইতিহাসে প্রথমবার কোনো মানুষহীন যুদ্ধ বিমান দৃষ্টির বাইরের দূরত্ব থেকে জেট চালিত লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে। এরও এক মাস পর 2025 সালের 28 ডিসেম্বর ঘটল আরেকটি বিশ্ব ঘটনা। দুটি কিলিঞ্জা কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই পাশাপাশি উড়ল, সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে। উভয় বিমান একে অপরের সাথে রিয়েল টাইম তথ্য বিনিময় করল, অবস্থান সামঞ্জস্য করল এবং নিখুঁত গঠনে উড়ল। আর্মি রিকগনিশনের বিশ্লেষণে বলছে, এই মাইলফলক প্রমাণ করে যে স্বায়ত্তশাসিত বায়বীয় যুদ্ধ আর কোনো তত্ত্ব নয়, এটা তুরস্কের আকাশে বাস্তব হয়ে উঠেছে। কিজেলমার দাম $30 থেকে $40 মিলিয়ন, যেখানে F-35 এর দাম $120 মিলিয়ন এবং রাফায়েলের দাম $80 মিলিয়ন। একটি দেশীয়ভাবে তৈরি মানুষহীন যুদ্ধবিমান তৃতীয় ভাগে দামে বিশ্বের সেরা যুদ্ধবিমানের সাথে প্রতিযোগিতা করবে। এখন প্রশ্ন আসে, তুরস্ক কি শুধু ড্রোনেই সীমাবদ্ধ? না, কান তুরস্কের নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধবিমান। 2026 সালে উন্নত প্রোটোটাইপ উৎপাদন শুরু হয়েছে। 2029 সালে তুর্কি বিমান বাহিনী প্রথম ডেলিভারির লক্ষ্যমাত্রা রয়েছে। ইন্দোনেশিয়া ইতিমধ্যে 48টি কান কেনার চুক্তি করেছে, যা হবে তুরস্কের 5ম প্রজন্মের যুদ্ধবিমানের প্রথম রপ্তানি। সমুদ্রেও তুরস্ক বিশাল পরিকল্পনা নিয়েছে। 2025 সালের আগস্টে তুরস্ক আনুষ্ঠানিকভাবে তার জাতীয় বিমানবাহী রণতরী MUGM নির্মাণ শুরু করেছে। 285 মিটার দীর্ঘ 60,000 টনের এই জাহাজ TCG এর চেয়ে বহুগুণ বড় হবে। এটি হবে তুরস্কের ড্রোন বহরের ভাসমান ঘাঁটি। কাস্পিয়ান পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, 2030 সালের দশকে কান, কিজেলমার TB3 এবং আনকা 3 একসাথে একটি সম্পূর্ণ নেটওয়ার্ক কেন্দ্রিক বিমান যুদ্ধ বাস্তুতন্ত্র তৈরি করবে, যেখানে মানবচালিত মানববিহীন বিমান একসাথে কাজ করবে।